স্টার প্লেয়ার দেওয়া খবর সত্যি, হামজাদের নয়া কোচ টমাস ডুলি নাম ঘোষণার পরেই ঢাকায় এসেছেন সাবেক আমেরিকান ইন্টারন্যাশনাল। ডুলিকে কোচ হিসেবে পেয়ে আহ্লাদে আটখানা বাফুফে। ফাহাদ বলছেন এই ডিল বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট, তবে নারাজ ফুটবল ভক্তরা। আমাদের হেড কোচ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as it has been announced in our Facebook page. বাংলাদেশ ফুটবলের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। He has been appointed. ওনার একটা ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার আছে বিশ্বকাপে। সমালোচনা আর ট্রলের জবাব মাঠেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর জোড়া গোলে দামাককে 4-1 গোলে উড়িয়ে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসর। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি রায়না জারিন। দুয়ে দুয়ে মিলে গেল 4। বাফুফের চোর পুলিশ খেলায় গতকাল ট্রান্সফার মার্কেট ঘেটে স্টার প্লে জানিয়েছিল ডুলির সাথেই চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ সকালে বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হামজাদের নতুন কোচের পুরনো খবর দিয়েছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর বাংলাদেশেও চলে এসেছেন ডুলি। বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচে করেছেন 7 গোল। 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচেই খেলেন ডুলি। 1998 বিশ্বকাপে ছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ক্লাব ফুটবলেও তার প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে তিনি খেলেছেন। 1997 সালে শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। এফসি কাউজারস্লাউটার্নের হয়ে 1990-91 মৌসুমে জেতেন বুন্দেসলিগা টাইটেল। আমরা তাকে স্বাগত জানাই, বাট অ্যাজ এ ফেডারেশন আমরা এটাও একসাথে বলি যে যখন আমরা একটি হেড কোচকে অ্যাপয়েন্ট করি আমাদের তো কিছু এক্সপেকটেশন থাকে। তো আমরা ইন ডিউ কোর্স দেখবো সেই এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে কি হচ্ছে না। কোচ যদি পারফর্ম না করে অবশ্যই তার সাথে আমরা তাকে রাখবো না, আবার কোচ পারফর্ম করলে তাকে আমরা মাথা তুলে রাখবো। দিস ইজ ভেরি নর্মাল। হামজা সমিতির নতুন কোচ ডুলি চলে এসেছেন বাংলাদেশে। রবিবার থেকে দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। বাফুফে কোচের নাম ঘোষণা নিয়ে লুকোচুরি করলেও গতকালই ডুলির নাম জানিয়ে দিয়েছিলেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। ডুলির খবর নিতে সরাসরি কথা বলবো তার সাথে। সবুজ, মিকেল কোলম্যানের নাম কি শুধুই তাহলে একটা হাইপ ছিল? হিসেব তো মিলে যাচ্ছে। বাফুফে কি তবে আগে থেকেই ডুলিকে কোচ হিসেবে নিশ্চিত করে রেখেছিল? গায়ানা টিমের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আসলে ট্রান্সফার মার্কেটের খবর থেকে আমরা জানতে পেরেছিলাম যে ডুলি বাংলাদেশের কোচ, তো সবকিছু আসলে মিলে যাচ্ছে। হ্যাঁ, তাই না, ঠিক আসলে যেরকমটাই বলছেন যে বাফুফে আসলে এতদিন থেকে লুকোচুরিটাই খেলছিল। কারণ বলা হচ্ছিল কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আগেই জানিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে 10 তারিখেই চূড়ান্ত করার কথা ছিল। আমার মনে হচ্ছে যে ঠিক ওই 10 তারিখেই চূড়ান্ত করা হয়ে গিয়েছিল, যার কারণে 11 তারিখ তিনি গায়ানা জাতীয় দল থেকে পদত্যাগ করেন। এর পরের যে প্রসেসটা সেটা আসলে বাফুফের সাথে তার চলতে থাকে। সে তো আর হঠাৎ করেই আজকে সকালবেলা বাংলাদেশে আসতে পারেনি, নিশ্চয়ই তার ভিসার কাজ করতে হচ্ছে, তাকে সব কিছুই করতে হচ্ছে। এই বিষয়গুলো তো নিশ্চয়ই বাফুফে দীর্ঘদিন ধরেই করে এসেছে। তবে আসলে এখানে বাফুফে কেন বিষয়টাকে গোপন রেখেছে, তারা কেন যখন তার সাথে চুক্তি হয়েছে বা হচ্ছে সেটিও আসলে বাফুফে কেন জানেনি, এই বিষয়গুলো বাফুফে ধোঁয়াশার মধ্যেই রেখেছে। এবং এর মাঝে আসলে তারা কেন ক্রিস কোলম্যান এবং বেন স্টোকসকে নিয়ে কথা বলেছে, তারা এটা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথেও বসেছে, এগুলো আসলে ফ্যানদের একটা চাপ বা সব কিছু মিলিয়ে আসলে একটা প্রশ্ন থেকে যায়। তবে সব কিছু পাশ কাটিয়ে বা সব কিছু দূরে ফেলে রেখে কিন্তু বাংলাদেশের কোচ এখন থমাস ডুলি, আগামী 2 বছরের জন্য তার সাথে চুক্তি। তবে কিছুক্ষণ আগে ফাহাদ করিম তিনি আসলে যেরকমটা বলছিলেন যে এই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশের বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, বিশেষ করে নভেম্বরে যদি সাফ হয় সেখানে তার একটা অ্যাসিড টেস্ট কিন্তু হয়ে যাবে। সেই সাফে আসলে তিনি কীরকম করতে পারেন বা সব কিছু মিলিয়ে, এছাড়াও কিন্তু আজকে এখানে বাংলাদেশের ফ্যান গ্রুপ, একটা বড় ফ্যান গ্রুপ যারা রয়েছে আলট্রাস, তাদের সাথে বাফুফে সহসভাপতির মিটিং ছিল। সেখানেও ফ্যানরা আসলে বলেছেন যে শেষ পর্যন্ত তারা তো আসলে
কোলম্যান বা ব্যান স্টককে চেয়েছে, যদি শেষ পর্যন্ত যেহেতু সেটা হয়নি, তারা থমাস ডুলিকে পেয়েছে। আপাতত থমাস ডুলির উপরে আসলে আস্থা রাখা ছাড়া তো আর কিছু নেই। বাফুফে যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তবে হাবিয়ার কাবরেরার সাথে আসলে যেরকমটা হয়েছে যে তার সাথে দীর্ঘদিন আসলে দেখা হয়েছে তার ব্যর্থতার পরেও, সেরকমটা আসলে যেন না হয়। তিনি যদি আসলে বাংলাদেশ জাতীয় দলের জন্য সেভাবে চূড়ান্ত না হন বা বাংলাদেশ জাতীয় দলকে সেভাবে চূড়ান্ত ফলাফল এনে দিতে না পারেন, তার চুক্তি যেন আগেই টার্মিনেট করা হয়, এরকম দাবি কিন্তু ফ্যানরা তুলেছেন। তবে ফাহাদ করিমও যেরকমটা বলেছেন যে সাব আছে, আরও বেশ কিছু টুর্নামেন্ট আছে এবং আরও কিছু ত্রিদেশীয় টুর্নামেন্টও ঘরের মাটিতে আয়োজন করার কথা রয়েছে। সেগুলো মিলিয়ে আসলে থমাস ডুলি বাংলাদেশের কি করতে পারেন সেটি আসলে দেখার অপেক্ষা। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 24 মে থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। থমাস ডুলির অধীনে আসলে বাংলাদেশ জাতীয় দল সেখানে ক্যাম্প শুরু করবে, যদি হামজা সমিত তারা ক্যাম্প করার জন্য এখানে আসবে না, তাই না? জি, সবুজ, আলোচনা আছে যে কাবরেরার চেয়ে আসলে ডুলির বেতন কিছুটা কম। তাহলে আসলে গোজামিলটা কোথায় ছিল? কাবরেরার ডিলে নাকি নতুন করে ডুলির সাথে যে ডিলটা হয়েছে সেই ডিলে কোনো সমস্যা আছে? বেতনের যে ইস্যুটা, সেটা তো এখনও আসলে বাফুফে থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি। এগুলো আসলে গুঞ্জন বা বিভিন্ন সূত্র ধরে উঠে আসা, যেটা আসলে থমাস ডুলি নাকি $6,000 বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, বয়সভিত্তিক দল নিয়ে কাজ করতে চেয়েছেন এবং তাকে হাবিয়ার কাবরেরার সমমানের একটা মূল্যেই আসলে কোচ তার সাথে চুক্তিটা করা হয়েছে। এখানে আসলে বাফুফে হয়তো খুব বেশি অর্থের দিকে যেতে চায়নি বা কোচের জন্য খুব বেশি পরিমাণ অর্থ আসলে তারা খরচ করতে চায়নি। ব্যাপারটা আসলে এরকমটা হতে পারে, তারা আসলে হাবিয়ার কাবরেরার যে পরিমাণে মূল্য ছিল সেই পরিমাণ বা সেই অবস্থায় থেকেই আসলে আপাতত একটা কন্ট্রাক্টে যেতে চেয়েছে আসলে। জি, সবুজ, আপনাকে ধন্যবাদ। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু একটা ট্রফি জয়ের গল্প নয়, বরং এক যোদ্ধার অপেক্ষার অবসানের গল্প। সৌদি আরবের মাটিতে বহু সমালোচনা, বহু প্রশ্ন আর অসংখ্য ট্রলের জবাব অবশেষে মাঠেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হলুদ জার্সিতে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত লিগ শিরোপা। CR7-এর জোড়া গোলে দামাককে 4-1 গোলে উড়িয়ে দিয়ে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন এখন আল নাসর। তানজিম ঐশীর ম্যাচ রিপোর্ট। একটা নিঃশ্বাস, একটা দৌড়, আর তারপর জালের ঠিকানায় অবিশ্বাস্য একটা শট। 2 গোলে এগিয়ে থেকেও পেনাল্টিতে গোল হজম করে যখন একটু চাপে আল নাসর, ঠিক তখনই ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিক। কি দারুণ, কি অবিশ্বাস্য! গ্যালারিতে উল্লাস, আর রোনালদো 2 হাত ছড়িয়ে যেন বলছিলেন, আমি এখনো শেষ হয়ে যাইনি। তারপর প্রতিপক্ষের দুর্বলতায় 6 গজ বক্সের ডান দিক থেকে বল পেয়ে বুলেট গতিতে আরও একটা গোল। দামাকের বিপক্ষে 4-1 গোলের জয়ে রোনালদোর জোড়া গোল। তবে সংখ্যার চেয়েও বড় ছিল অনুভূতিটা, কারণ এই রাতটা শুধু একটা ম্যাচ জয়ের না, এটা ছিল অপেক্ষার অবসানের রাত। কারণ প্রথমবার আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা এনে দিলেন পর্তুগিজ মহাতারকা। গোলের পর প্রতিটা উদযাপন, প্রতিটা চিৎকার, চোখের জল, সতীর্থদের জড়িয়ে ধরার প্রতিটা মুহূর্ত যেন বলে দিচ্ছিল এই ট্রফিটা জিততে কতটা মরিয়া ছিলেন তিনি। এটা যে 5 বছরের শিরোপা খরা কাটানোর গল্প। শেষবাসী বাঁচতে আল আওয়াল পার্ক পরিণত হয় আবেগের সমুদ্রে। সতীর্থদের হাসি, গ্যালারির উল্লাস, আর মাঝখানে দাঁড়িয়ে রোনালদো। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, চোখের কোণেও জমেছিল আনন্দের অশ্রু। এই তারকাকে নিয়ে সমালোচনা কখনো থামেনি, সময়ও থেমে নেই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ছুটে চলেছেন নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে। এই মৌসুমে 28 গোল, ক্যারিয়ারে 973, 1000 গোলের দরজায় দাঁড়িয়ে থাকা এক অদম্য মানুষ। রোনালদোকে নিয়ে লেখা যায় অসংখ্য গল্প, অসংখ্য আবেগ, অসংখ্য ইতিহাস। না, হয়তো একটু ভুল বলা হলো, ক্রিস্টিয়ানো রোনালদো তো নিজেই একটা ইতিহাস। তানজিম ঐশী, স্টার প্লে। 2022 বিশ্বকাপ জিতে চক্র পূরণ করেছেন মেসি। ফুটবল গডের কাছে আরেক মহাতারকা রোনালদো ট্রফিটা এখনো পাওনা।
এবার যে দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ, সেই দলটাকে বলা হচ্ছে ইতিহাসের সেরা। প্রতিটা পজিশনেই আছে ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার, এক্সপিরিয়েন্স আর ইয়াং এনার্জির দুর্দান্ত কম্বিনেশন। পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0 লোডিং। খাতা কলমে এই দলটা পর্তুগিজ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলের নমুনায় 1 নম্বর শর্ত স্কোয়াড ডেপথ আর ব্যালেন্স। এবারকার পর্তুগাল বিশ্বকাপ দলের স্পেশাল ফিচার প্রতিটা পজিশনে ওয়ার্ল্ড ক্লাস ব্যাকআপ। যেমন গোলকিপিং পজিশনে এফসি পোর্তোর ডিয়েগো কোস্তা, নাম্বার 1 গোলকিপার, এক্সপেরিয়েন্স আর ফর্মে সেলেসাও দাস কিনাসের পোস্ট আগলাতে ওস্তাদ। ব্যাকআপ কিপার হোসেসা আর রুই সিলভাও টপ ক্লাস। পর্তুগাল ডিফেন্স এক্সপেরিয়েন্স আর ইয়াং গানের রেয়ার কম্বো। ম্যান সিটির রুবেন দিয়াজ দ্য মেইন ম্যান, ফুল ব্যাক পজিশনে বার্সার জোয়াও কানসেলো, পিএসজির নুনো মেন্দেজ আর ম্যানিউর ডিয়েগো দালোতের প্রেজেন্স। আক্রমণ আর লক্ষণ আলটিমেট ব্যালেন্স। মাথিয়াস নুনেস, সেমেদো, ইনাসিয়া, ভেইগারাও দুর্দান্ত। এই মুহূর্তে পর্তুগালের মিডফিল্ড দুনিয়ার সেরা। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ আর ম্যান সিটির বের্নার্দো সিলভা। প্রতিপক্ষের রাতের ঘুম হারাম করার জন্য এই দুইটা নামই কাফি হ্যায়। সাথে ইউরোপ সেরা পিএসজির ভিতিনিয়া আর জোয়াও নেভেজ। আর কি লাগে। আক্রমণে মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই। রাফায়েল লেয়াও, গনসালো রামোস আর জোয়াও ফেলিক্সের পটেনশিয়াল নিয়ে কোনো প্রশ্ন নেই। মার্টিনেজের যে কোনো ফরমেশনেই ফিট ইন হতে পারে তারা। ভিতিনিয়া জোয়াও নেভেজ জুটি ইউরোপের সেরা মিডফিল্ড কম্বিনেশনের একটা। ক্লাব ফুটবলে ব্রুনো ফার্নান্দেজ, সিলভা আর্চ রাইভাল। পর্তুগাল জার্সিতে দলের মিডফিল্ড জেনারেল। মাঝ মাঠে খেলা বানানো, গোল বানিয়ে দেওয়া আর গোল করা, একের ভিতরে 3। উইং দিয়ে রাফায়েল লেয়াও বা পেদ্রো নেতোর গতি, ট্রিঙ্কাও আর ফ্রান্সিসকো কনসেইসাওয়ের ড্রিবলিং প্রতিপক্ষকে বোকা বানাতে বাধ্য। রোনালদোর অভিজ্ঞতার সাথে হাফ ডজন তরুণ তুর্কির হাই এনার্জি এই দলটাকে করেছে বিশ্বসেরা। জোয়াও পালিনিয়ার মতো পিওর ডিফেন্সিভ ডিস্ট্রয়ার স্কোয়াড থেকে বাদ পড়ায় মিডফিল্ডের ঠিক নিচে ডিফেন্স প্রোটেকশনে বিপাকে পড়তে পারে পর্তুগাল। 41 বছর বয়সী রোনালদোর গোল করার ক্ষমতা নিয়ে কোনো কথা নেই, তবে হাই প্রেসিং ফুটবলে তার কমে আসা গতি অনেক সময় দলের ট্রানজিশন স্লো করে দিতে পারে। কুইক কাউন্টারে বিপাকে পড়তে পারে দল। এই মহাতারকাকে কোন রোলে খেলাবেন কোচ মার্তিনেজ? স্টার্টিং নাকি ইম্প্যাক্ট সাব? কোটি টাকার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, এই দলটার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটুকু? শক্তি দুর্বলতার হিসাব আর বেটিং মার্কেটের ডেটা বলছে 2026 বিশ্বকাপে পর্তুগাল ট্রফি জেতার তালিকায় সেরা 4 দলের একটা। মজার বিষয় হচ্ছে ইউরোপ সেরা পিএসজির 4, ম্যান সিটির 3 আর স্পোর্টিং সিটির একাধিক ফুটবলার আছে এই পর্তুগাল দলে। মানে হচ্ছে কোর কেমিস্ট্রিতে রোনালদোর পর্তুগাল আগে থেকেই তৈরি। ডায়না জারিন, স্টার প্লে। 6 মহাদেশ, 48টা দল, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বাকি আর মাত্র 20 দিন। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফ্যানরা গুনছেন অপেক্ষার প্রহর। বিশ্বকাপ নিয়ে স্টার প্লের দল পরিচিতিতে আজ থাকছে এশিয়ান ফুটবলের নতুন শক্তি জর্ডান। ভালো কোচ আর সঠিক পরিকল্পনা কিভাবে এশিয়ার একটা মাঝারি মানের ফুটবল দলকে ধাপে ধাপে বিশ্বকাপের মূল পর্ব পর্যন্ত পৌঁছে দেয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জর্ডান।
এশিয়ান ফুটবলে ধারাবাহিক সাফল্য 2014-তে আন্তঃমহাদেশীয় বিশ্বকাপ প্লে অফ আর সবশেষ 2023 এএফসি এশিয়ান কাপে ইতিহাস গড়ে ফাইনাল খেলেছিল জর্ডান। শিরোপা জিততে পারেনি ঠিকই, কিন্তু এই একটা ফাইনালের আত্মবিশ্বাস বদলে দিয়েছে পুরো দলকে। হামজা সুমিতদের নিয়ে সাউথ এশিয়ার ফুটবলে বাংলাদেশ এখনো স্বপ্ন খোঁজে, আর মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ জর্ডান এখন খেলতে যাচ্ছে ফিফা বিশ্বকাপে। বিশ্বকাপ বাছাইয়ে কঠিন এক গ্রুপে পড়েছিল জর্ডান। প্রতিপক্ষ ছিল সাউথ কোরিয়া, ইরাক, ওমান, প্যালেস্টাইন আর কুয়েতের মতো দল। কিন্তু দ্রুত কাউন্টার অ্যাটাক, রক সলিড ডিফেন্স আর দুর্দান্ত টিমওয়ার্ক সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে ওঠে এই দলটা। ওমানের সাথে আলী ওলওয়ানের হ্যাট্রিক পুরো বিশ্বকে জানান দেয় এশিয়ার শক্তি হয়েই বিশ্বকাপে নাম লিখিয়েছে তারা। প্রথম বিশ্বকাপে বড় চমক অপেক্ষা করছে জর্ডানের জন্য। গ্রুপ পর্বে জর্ডান খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া আর আলজেরিয়ার সাথে। 17 জুন জর্ডান অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে। এরপর 23 জুন আলজেরিয়ার মুখোমুখি হবার পর 28 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে নামবে জর্ডান। বিশ্বকাপের জন্য এরই মাঝে প্রাইমারি স্কোয়াডও ঘোষণা করেছে দলটি। 30 জনের এই প্রাথমিক তালিকায় রাখা হয়েছে 4 গোলকিপার, 12 জন ডিফেন্ডার, 7 জন মিডফিল্ডার আর 6 ফরওয়ার্ডকে। জর্ডান দলের সবথেকে বড় তারকা মৌসা আল তামারি। ইউরোপিয়ান ফুটবলে খেলা এই উইঙ্গারকে অনেকেই জর্ডানের মেসি বলেন। তার গতি আর ড্রিবলিং এখন এশিয়ার ডিফেন্ডারদের জন্য বড় আতঙ্ক। প্রথম জর্ডানিয়ান হিসেবে ইউরোপের শীর্ষ 5 লিগের কোনো ক্লাবে খেলেছেন এবং গোল স্কোর করেছেন তামারি। স্ট্রাইকার ইয়াজান আল নাইমাত জর্ডানের আক্রমণের আরেক বড় ভরসা। দলের সেন্টার ব্যাকের মূল স্তম্ভ তিনি। কে লিগ 1-এ খেলা প্রথম জর্ডানিয়ান ইয়াজান ছিলেন 2025 সালের কে লিগের বর্ষসেরা দলে। এদিকে মিডফিল্ডে আছেন নিজার আল রাশদান, ডিফেন্সে নেতৃত্ব দেন আবদুল্লাহ নাসিফ, আর গোলবারের বড় ভরসা ইয়াজিদ আবু লাইলা। জর্ডান জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ জামাল সেলামি। মরক্কোর এই কোচ 2024 সালে দেশটির দায়িত্ব নেন। তার প্ল্যানিংয়েই তামারি আর নাইমাতরা মাত দিচ্ছেন বড় আসরগুলোতে। আর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পর এক সাক্ষাৎকারে সেলামি তো ঘোষণা দিয়েই দিয়েছেন, তার দেশ মরক্কো যেমন 2022 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়ে সবাইকে চমকে দিয়েছিল, জর্ডানও প্রস্তুত হচ্ছে এবারের বিশ্বকাপে তেমন চমক দেখাতে। সারা মাহবুব, স্টার প্লে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। এরপর ক্রিকেটারদের জন্য বোনাস প্রস্তুত রেখেছিল বিসিবি, কিন্তু অবাক করা বিষয় হলো সেই বোনাস নিতে রাজি হননি টাইগার ক্রিকেটাররা। বরং তাদের দাবি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাড়াতে হবে আধুনিক সুযোগ সুবিধা, তৈরি করতে হবে সুইমিং পুল। মিরপুরে তামিম ইকবাল কথা বলেছেন আসন্ন বিসিবি নির্বাচন নিয়েও। ঘরের মাঠে ইতিহাস পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। শান্ত লিটনদের জন্য মোটা অঙ্কের বোনাস রেডি ছিল, তবে এবার আর টাকা নয়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাড়াতে হবে সুযোগ সুবিধা। ক্রিকেটাররা চান একটা আধুনিক সুইমিং পুল, কারণ শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথাও চিন্তা করছেন তারা। মিরপুরে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি তামিম ইকবালের মুখে তাই টাইগারদের জন্য প্রশংসা। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। সো হ্যাঁ, মানে বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে, বাট তারা তাদের তরফ থেকে এই কন্ট্রিবিউশনটা করতে চায়। জানা গেছে শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশাতেই সুইমিং পুলের পরিকল্পনা ছিল, তবে এতদিনেও সেটা বাস্তবায়ন হয়নি। এবার আধুনিক সুবিধাসহ সেই পুল নির্মাণের আশ্বাস দিয়েছে বিসিবি। পাশাপাশি সংস্কার করা হবে স্টেডিয়ামের জিমনেশিয়ামও। এদিন তামিম ইকবাল কথা বলেছেন বিসিবির আসন্ন নির্বাচন নিয়েও। জানিয়েছেন এবারের নির্বাচন হবে স্বচ্ছ আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাকে নিজেকে কমপ্লিটলি জায়গার থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে 192 কাউন্সিলর হওয়ার কথা ছিল টোটাল, আমার মনে হয় 185 বা 186 কাউন্সিলর্স জমা পড়েছে।
তারপরও কিছু কাউন্সিলর্স চিঠি এসেছে, ওইগুলা সেপারেটলি লিখে দেওয়া হয়েছে, এটা ইসি ডিসাইড করার জন্য। একদিকে ক্রিকেটারদের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে, অন্যদিকে নির্বাচনের উত্তাপও ছড়াচ্ছে সমান তালে। সব মিলিয়ে দেশের ক্রিকেট পাড়া এখন সরগরম। তানজিম ঐশী, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।